গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজও বিক্ষোভ প্রতিবাদের ডাক। বিভিন্ন জেলায় বাটা কেএফসিতে হামলা ভাঙচুরে জড়িতদের গ্রেফতারে অভিযানে পুলিশ, আটক অন্তত ৪৯। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে ২৫০০ জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি প্রতিনিধিরা খতিয়ে দেখছেন সুযোগ সুবিধা ও কর্মপরিবেশ। রেমিটেন্সে রেকর্ড গড়ার পর রফতানিতেও সুবাতাস। অর্থবছরের প্রথম ৯ মাসে ১০% বেশি বেড়েছে আয়। সিংহভাগই এসেছে তৈরি পোশাক থেকে, মুখ থুবড়ে পড়েছে পাট খাত। বিদেশে কর্মসংস্থানের সবচেয়ে পিছিয়ে রংপুর বিভাগ। বৈধ এজেন্সির অভাবে দালালের দৌরাত্ম্যে সর্বশান্ত অনেকে। অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবং সৎমা ও বাবার নির্মমতার শিকার ৫ বছরের শিশু, ১২ দিন লাইফ সাপোর্টে থেকে মৃত্যু। মানতে পারছেন না স্বজন, এলাকাবাসী। অভিযুক্ত স্বামী স্ত্রী গ্রেফতার, কঠোর শাস্তি দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদের নামে বিভিন্ন জেলায় কেএফসি, বাটা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা লুটপাটে জড়িত সন্দেহে অন্তত ৪৯ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে খুলনা থেকে ৩১ জন, সিলেট থেকে ১৪ জন ও গাজীপুর থেকে ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিলেট পুলিশ জানিয়েছে, আটক যুবকরা তৌহিদি জনতার ব্যানারে মিছিলে অংশ নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়। গাজীপুরে ৪ জনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে যৌথ বাহিনী। খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়েছে। এর আগে সোমবার রাতে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন আইজিপি বাহারুল আলম। একটা প্রতিবাদ মিছিলের নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, খুলনার শিববাড়ি মোড়ে বাটা শোরুম এবং ময়লাপোতা মোড়ে কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পুলিশ ৩১ জনকে গ্রেফতার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই ধরনের অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত, যারা লুটপাট এবং ভাঙচুরের সাথে জড়িত, তাদেরকে আসলে রাতে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে রাতভর আসলে অভিযান চালিয়েছেন এবং অভিযান চালিয়ে যাদেরকে শনাক্ত করা গিয়ে তাদেরকে আসলে গ্রেফতার করা হয়েছে। এবং পুলিশ পক্ষ জানানো হয়েছে, এই যে তাদের বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযানটা আসলে এখনো অব্যাহত রয়েছে এবং এই গ্রেফতারের ঘটনা আসলে আরো বাড়ানো হতে পারে। এরই মধ্যে বাটা শোরুমের যিনি এখানকার ব্রাঞ্চ ম্যানেজার, তিনি জানিয়েছেন যে তিনি আসলে আইনি পদক্ষেপ নেবেন, অর্থাৎ মামলা করবেন। কেএফসির পক্ষ থেকে জানানো হয়েছে এটি মামলা হবে, মামলার প্রস্তুতি চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি এই নগরের শিববাড়ি মোড়ের বাটা শোরুমটিতে, যেখানে আসলে বলা হচ্ছিল যে এখানে ফিলিস্তিনির উপর যে হামলার ঘটনায়, গাজায় হামলার ঘটনায় যে বাংলাদেশ থেকে যে প্রতিবাদ করা হয়েছে, সেই প্রতিবাদ থেকে কিন্তু এখানে আসলে প্রতিবাদ যে মিছিল, সেই মিছিল থেকে কিন্তু বিক্ষুব্ধ জনতা এখানে হামলার ঘটনা ঘটায়। এবং আমরা যে বাটা শোরুমটি রয়েছে, এখানে আসলে একেবারে ভাঙচুর করা হয়েছিল এবং এখান থেকে আমরা দেখেছি জুতা, বিভিন্ন ধরনের জুতা বাইরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এবং অনেকে এখানকার যিনি স্থানীয়রা অভিযোগ করছেন যে অনেকে জুতা চুরি করে বা লুটপাট করে নিয়ে গেছে। একই রকম ঘটনা ঘটেছে ঠিক এখান থেকে সামান্য দূরে ময়লাপোতা মোড়ে কেএফসি রেস্টুরেন্টে, সেখানেও কিন্তু ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা এবং সেখান থেকেও কিন্তু বিভিন্ন জিনিস লুটপাট করার ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত, তারা আসলে কেউ ছাড় পাবে না। এবং এই ঘটনার পরপরই কিন্তু পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয় এবং সেই অভিযানে কিন্তু আমরা দেখেছি রাতভর অভিযান চালায়। সেই অভিযানে পুলিশ এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করেছে এবং এই গ্রেফতারের পরে কিন্তু আসলে পুলিশের এডিসি
পুলিশ খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন এডিসি আহসান হাবিব তিনি আমাদের জানিয়েছেন যে এই অভিযান আসলে রাতভর চলে এবং একই সঙ্গে কিন্তু এই অভিযান আসলে এখনো অব্যাহত থাকবে। এবং পুলিশ যেটি জানিয়েছেন যারা আসলে এ ধরনের হামলার সাথে জড়িত তারা আসলে একেবারেই ভিন্ন একটি উদ্দেশ্য নিয়ে এ ধরনের কাজ করছে, সুতরাং তাদেরকে আসলে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করা হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে যে বাটা শোরুম এবং কেএফসিতে ঘটনায় যে 31 জন গ্রেফতার হয়েছে খুলনাতে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 10টার দিকে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় শিক্ষার্থী আব্দুল জব্বার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত 10টায় রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের 11 নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত 12টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা ও নীলফামারীতে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে তাকে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী আব্দুল জব্বার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে, সেটি মামলা হচ্ছে মামলা নম্বর 57। 27 মার্চ 2025-এ মামলাটি রুজু হয়। মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা, সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি 30 নম্বর আসামি উনি। এই মাসে আমরা গ্রেপ্তার করেছি। হয়তো নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশ জানায় গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করব। ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। অতি সম্প্রতি 2-1 দিন আগে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ২৫০০-এ জাপানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল যে 5টি অঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে এই নারায়ণগঞ্জের ২৫০০-এর এই BSEC রেট কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটি, এবং আগামী 2 বছরের মধ্যে এই অর্থনৈতিক অঞ্চলটিকে ধারাবাহিকতায় ঠিক তার সময়ে কিন্তু একটি বিদেশি সফরকারী দল এই ইপিজেডটি পরিদর্শন করতে আসেন, এবং এই মুহূর্তে তাদেরকে একটু ব্রিফিং করা হচ্ছে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি সম্পর্কে, এবং এরপরে তারা আসলে এইখানকার অবস্থিত বিভিন্ন কারখানাগুলো পরিদর্শন করে দেখবেন এবং তারা সেখানে খতিয়ে দেখবেন যে এখানে বিনিয়োগ পরিবেশ কেমন, কর্মপরিবেশ থেকে শুরু করে উৎপাদন ব্যয়, এখানে স্বাভাবিকভাবে বিনিয়োগ করা যায় কিনা এই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখবেন বলে এখন পর্যন্ত জানানো হয়েছে। এখানে মোটামুটি আমরা দেখতে পেরেছি যে 50 থেকে 60 জনের একটি প্রতিনিধি দল এখানে রয়েছে। একই সাথে এখানে রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় কিছু বিনিয়োগকারীদেরকেও আমরা দেখেছি। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এই বিনিয়োগকারী দলটি এখানকার কারখানাগুলোকে পরিদর্শন করেন, এবং এই নারায়ণগঞ্জের ২৫০০-এর যে BSE যে অর্থনৈতিক অঞ্চলটি রয়েছে এটি কিন্তু প্রায় 1000 একর জমির উপরে রয়েছে, এবং ইতিমধ্যেই কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা প্রায় 500 একর জমিতে কিন্তু উন্নয়ন কাজ সম্পন্ন করে ফেলেছে, এবং এর মধ্যে 190 একর জমি অলরেডি হস্তান্তর করা হয়েছে 2টি কোম্পানির কাছে। এর মধ্যে তুরস্কের বেকো সিঙ্গার গ্রুপ কিন্তু ইতিমধ্যেই উৎপাদনে গিয়েছে এবং তার প্রতিদিন 1000 ইউনিট রেফ্রিজারেটর এবং টেলিভিশন উৎপাদন করছে প্রতিদিন এখান থেকে। এবং কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে এই অর্থনৈতিক অঞ্চলটিতে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে হচ্ছে ম্যানুফ্যাকচারিং, কেমিক্যাল এবং অটোমোবাইল সেক্টরকে, এবং তারা আশা করছে যে এই বিনিয়োগকারী দল এই সফর শেষে আগামী 6 থেকে 12 মাসের মধ্যেই বড় অঙ্কের বিনিয়োগ এখানে করবেন বলেই তারা আশা করছেন। তো এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জের ২৫০০ থেকে। রেমিটেন্সে রেকর্ড গড়ার পর বছর ব্যবধানে গেল মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে 10.63% বেড়েছে রফতানি আয়। এই হিসাব দিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো EPB। সংস্থাটির পরিসংখ্যান বলছে
এ সময় মোট রফতানি আয়ের মধ্যে ৮১% বেশি এসেছে তৈরি পোশাক খাতের ঘরে। বাংলাদেশ ব্যাংকের দেয়া রেকর্ড প্রবাসী আয়ের খবরের পর এবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি জানালো, চলতি অর্থবছরের প্রথম 9 মাসে দেশে রপ্তানি আয় এসেছে ৩,৭১৯ কোটি ১৩ লাখ ডলার, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় 10.63% বেশি। খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে এ সময়ে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প আয় করেছে ৩,024 কোটি 63 লাখ ডলার, বছর ব্যবধানে বেড়েছে 10.84%। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে 9.89%। জুলাই থেকে মার্চ এ খাতের রপ্তানি আয় হয়েছে 85 কোটি 20 লাখ ডলার। চলতি অর্থবছরে মার্চ পর্যন্ত বাইসাইকেল থেকে রপ্তানি হয়েছে 8 কোটি 66 লাখ ডলার, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় 60.1% বেশি। রপ্তানি আয় বেড়েছে প্লাস্টিক খাতেরও। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ এ খাতের রপ্তানি আয় দাঁড়িয়েছে 22 কোটি 63 লাখ ডলার। রপ্তানি আয়ের প্রবৃদ্ধি দেখেছে কৃষি খাত। 80 কোটি 70 লাখ ডলারের রপ্তানি আয় ঘরে তুলেছে খাতটি, যা এক বছর আগের তুলনায় 6.14% বেশি। রপ্তানি আয়ের এমন প্রবৃদ্ধির হিসেবের মধ্যে দেখা যাচ্ছে বিশ্ববাজারে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের পরিবেশ বান্ধব পাট ও পাটজাত পণ্য। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত রপ্তানি হয়েছে 62 কোটি 63 লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য, যা গেল অর্থবছরের প্রথম 9 মাসের তুলনায় 7.68% কম। অন্তরা সেন, সময় সংবাদ। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দেশে সবচেয়ে পিছিয়ে রংপুর বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, অনাগ্রহ, দক্ষ জনশক্তির অভাব ও বৈধ রিক্রুটিং এজেন্সি না থাকা অন্যতম কারণ। এ সুযোগে দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেকে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2023 সালে দুবাইয়ের একটি 5 তারকা হোটেলে শ্রমিক হিসেবে যাওয়ার জন্য স্থানীয় এক দালালের সঙ্গে 4 লাখ টাকায় চুক্তি হয় রংপুর মিঠাপুকুর উপজেলার ইসমাইল হোসাইনের। তবে কয়েক দফায় হাত বদল হয়ে ট্যুরিস্ট ভিসায় তিনি দুবাই পৌঁছলেও মেলেনি কোনো কাজ। পরে আত্মীয়দের সহায়তায় 2 মাস পর দেশে ফেরেন ইসমাইল। একইভাবে 3 ভাই মিলে দালালকে মালয়েশিয়া যেতে 9 লাখ টাকা দিয়েছিলেন ওই এলাকার আশরাফুল। তবে বিদেশ যাওয়া তো দূরের কথা, কষ্টের টাকাও ফেরত পাননি তারা। ডেট অনুযায়ী যাই, পরে আবার ডেট অনুযায়ী যাই, এইভাবে ডেট অনুযায়ী শেষ। পরে টাকা 3 জনে ধরা গেলেন, টাকা দিল না। খাবার টাইম হলে কান্নাকাটি করতাম পেটের ভোকে। বাঙালিরা আমাকে 10-5 টাকা দিত, আমি খাইতাম। 2005 থেকে 2022 সাল পর্যন্ত বিদেশে কর্মসংস্থান হয়েছে দেশের 1,05,09,208 জনের। এর মধ্যে সবচেয়ে কম সংখ্যা রংপুর বিভাগের, মাত্র 1.8%। বিশেষজ্ঞদের মতে প্রান্তিক পর্যায়ে প্রচারণার পাশাপাশি অবৈধ রিক্রুটিং এজেন্সি ও দালালের দৌরাত্ম্য কমাতে কঠোর হতে হবে প্রশাসনকে। কারিগরি শিক্ষাটা বৃদ্ধি করতে হবে। প্রপার রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমাদেরকে লোকজনকে পাঠাতে হবে, যেন আমাদের লোকজন প্রতারিত না হয়। সরকারিভাবে নজরদারি রাখতে হবে। তবে দালালের দৌরাত্ম্য এজেন্সির অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মসংস্থান ও জনশক্তি কর্তৃপক্ষের। সরকার যে কোনো মুহূর্তে যদি দুর্নীতি করে বা বেশি টাকা নেয় বা টাকা প্রতারণা করে, তাকে যেন আইনে আওতায় নিয়ে আসা যায়। এই কারণে সরকার অলরেডি উদ্যোগ নিয়েছে, এটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে 2020-21 অর্থবছরে রংপুর বিভাগে রেমিটেন্স এসেছে 683.6 মিলিয়ন মার্কিন ডলার। 2023-24 অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে 301.03 মিলিয়নে। আর চলতি অর্থবছরের 9 মাসে এর পরিমাণ 177 মিলিয়ন মার্কিন ডলার। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে কিছুক্ষণের মধ্যে ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের সাথে যতই জটিল আচরণ করুক, বৈরী আচরণ করুক, বাংলাদেশ কিন্তু সবসময় মানবিক রাষ্ট্রের পরিচয় দিয়ে আসে। তার অংশ হিসাবে এই যে সাম্প্রতিক সময় মিয়ানমারে যে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে এবং সেখানে মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নৌবাহিনী তার ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এই জাহাজটিকে বিদায় জানিয়েছে আনুষ্ঠানিকভাবে। তিনি বলেছেন এই মানবিক রাষ্ট্র বাংলাদেশ এবং একই সাথে আরেকটা অংশীদার বাংলাদেশ নৌবাহিনী, এবং তারই অংশ হিসাবে যে ভূমিকম্প
ভূমিকম্প বিধ্বস্ত হয়েছে মিয়ানমার, সেখানে তার মানবিক সহায়তা দিতে যাচ্ছে। প্রায় 120 মেট্রিক টন খাদ্যপণ্য রয়েছে, ওষুধ রয়েছে বিভিন্ন সামগ্রী এবং চিকিৎসা সামগ্রী, সবগুলি নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান যাত্রা শুরু করতে যাচ্ছে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরের উদ্দেশ্যে। এটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে চট্টগ্রাম নেভাল বেস এবং আগামী 11 এপ্রিল এটি পৌঁছাবে ইয়াঙ্গুন বন্দরে এবং সেখানে তারা মিয়ানমার সরকারের কাছে বাংলাদেশ সরকারের দেওয়া, বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া যে খাবার এবং চিকিৎসা সামগ্রী সেগুলো মিয়ানমার সরকার হস্তান্তর করবে তাদের দেশের সাধারণ মানুষের জন্য। আপনারা জানেন বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র সবসময় পরিচয় দিয়ে আসছে। আমরা কথা বলেছি নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে বলেছেন বাংলাদেশের যে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী এই নৌবাহিনী ত্রাণ সহায়তা দিচ্ছে এবং সেখানে 120 মেট্রিক টন রয়েছে শুকনো খাবার রয়েছে, চিকিৎসা সামগ্রী রয়েছে এবং একই সাথে রয়েছে খাবার পানি এবং বিভিন্ন ঔষধ রয়েছে। সেগুলো তারা মিয়ানমার নাগরিকদের এর আগেও কিন্তু বাংলাদেশ নৌবাহিনী শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গিয়ে এ ধরনের মানবিক সহায়তা দিয়েছে, সে অভিজ্ঞতা নৌবাহিনী রয়েছে এবং নতুন করে মিয়ানমারকে দিতে যাচ্ছে আবারও সেই সহায়তা। আপনারা জানেন যে আরেকটি কথা বলেছিলাম সাম্প্রতিক সময় একটা আলোচিত হচ্ছে 1,80,000 বেশি রোহিঙ্গাকে যে মিয়ানমারে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আরও বেশি ত্বরান্বিত করবে এ ধরনের মানবিক সহায়তাগুলো, এমনটি বলছেন নৌবাহিনীর কর্মকর্তারা। বলছেন বাংলাদেশ সবসময় তার প্রতিবেশী দেশগুলির সাথে এবং বিশ্ব দরবারে মানবিক রাষ্ট্র হিসাবে স্বীকৃত। তারই একটি অংশ হলো এই যে বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে গিয়ে তাদেরকে সহযোগিতা করা, তারই অংশে এখনই চলছে সেই সহযোগিতার একটি অংশ। অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর যে সমুদ্র অভিযান জাহাজটি এখন 120 মেট্রিক টন শুকনো খাবার, পানীয় জল এবং চিকিৎসা সামগ্রী নিয়ে চট্টগ্রাম নেভাল বেস ত্যাগ করছে এবং কিছুক্ষণ আগে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হোসেন তিনি আনুষ্ঠানিকভাবে এখানে বক্তব্য দিয়েছেন এবং আনুষ্ঠানিক তিনি জাহাজ থেকে বিদায় জানিয়েছেন। আগামী 11 এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে জাহাজটি, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজটি সমুদ্র অভিযান এবং সেখানে তাদের কাছে থাকা 120 মেট্রিক টন শুকনো খাবার, চিকিৎসা সামগ্রী সেগুলো তারা মানবিক সহায়তা হিসেবে মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করতে। বলা চলে প্রতিবেশী দেশগুলোর কাছে বাংলাদেশ যে মানবিক রাষ্ট্র, বাংলাদেশ নৌবাহিনী তার একটা বড় ধরনের ভূমিকা রাখছে। এরই অংশ হিসেবে ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমার যাচ্ছে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান, সাথে রয়েছে 120 মেট্রিক টন শুকনো খাবার। এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের নেভাল বেস থেকে। দিনের পর দিন বিচার না হওয়ায় মামলা জট সৃষ্টি হয়েছে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। বর্তমানে শুধু ধর্ষণ মামলায় বিচারাধীন আছে অন্তত 1,500। ভুক্তভোগীরা বলছেন আইনি জটিলতায় মামলা নিষ্পত্তি হচ্ছে না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন সরকার এ সংক্রান্ত নতুন আইন পাশ করলে দ্রুত নিষ্পত্তি সম্ভব। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। 2010 সালে ধর্ষণের শিকার হন রংপুরের একটি বেসরকারি হাসপাতালের সেবিকা। ভুক্তভোগীর আক্ষেপ, গত 15 বছর ধরে আইনি জটিলতার কারণে মামলা নিষ্পত্তি হয়নি। তার মতো অনেক নারী দীর্ঘদিন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ঘুরছেন ন্যায় বিচারের আশায়। 2010 সালে মামলাটা হয়। মামলা হওয়ার পরে আজ 15 বছর থেকে আমি কোর্টের মধ্যে যাওয়া আসা করতেছি, আমি সঠিক বিচার পাচ্ছি না। 24টা বছর থেকে হয়রানি হচ্ছে, আদালতে থেকে যাইতেছি, 5টা ডেট থেকে যাইতেছি, রায় হবে না, রায় হবে হচ্ছে না। বাদিনী মারা গেছে 16 সালে, তার একটা সাক্ষীও আসে না, অথচ আজকে 2025 সাল, আমি এখনো ঝুলে আছি। আমার অপরাধ হলে আমি শাস্তি ভোগ করব, সেটাও দিচ্ছে না। তবে মামলা বিলম্বিত হলে সুযোগ পায় আসামিরা। এ কারণে এমন মামলা গুরুত্ব দিয়ে বিচারের তাগিদ আইনজীবীদের। অধিবেশনের মতো মামলা না হওয়ার জন্যই আপনার মামলা 1 মাস পরে ডেট করতে 2 বছর 3 বছর 5 বছর চলে গেল। কন্টিনিউয়াস চলতেই থাকবে, বন্ধ হবে না। বন্ধ দিতে গেলে তাকে রিজনেবল গ্রাউন্ড দিতে হবে যে এই কারণে আজকে হলো না, পরবর্তী সেশন আবার একটা ডেট দিবে, কিন্তু এটা দেরি করবে কেন? মামলাতে 180 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন 15 দিনের মধ্যে তদন্ত ও 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করা নিয়ে সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়ন হলে মামলা জট কমবে। নারী শিশু নির্যাতন মোকদ্দমা যে কোনো মামলার নিষ্পত্তির সময়সীমা একটা দেওয়া আছে যে 180 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, কিন্তু ওই আদেশটা ম্যান্ডেটারি না, ওটা একটা ডাইরেক্টরি অর্ডার। এইটা যেন ম্যান্ডেটারি আকারে আইনটা করেন। এইটা হলে হবে কি, ন্যায় বিচার পাবে এবং মোকদ্দমাগুলো কুইক ডিসপোজাল হবে, তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। রংপুরের 3টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অন্তত 6,500 মামলা বিচারাধীন। এর মধ্যে ধর্ষণ মামলা রয়েছে 1,500। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বরিশালে জাটকা সংরক্ষণ অভিযানে গিয়ে হামলায় এক আনসার সদস্য আহত হয়েছেন। এ সময় 14 মণ জাটকা সহ 5 জনকে আটক করা হয়। ভোরে মেহেন্দিগঞ্জে মেঘনা ও
কালাবদর নদীর মোহনায় যৌথ অভিযান চালায় মৎস্য অধিদপ্তর ও আনসার সদস্যরা। এ সময় সন্দেহভাজন একটি ট্রলারকে থামার নির্দেশ দেওয়া হয়। পরে ট্রলারটি তল্লাশির চেষ্টা করলে আনসার বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় ট্রলারে থাকা বেশ কয়েকজন। এতে এক সদস্য আহত হন। পরে জাটকা ও ট্রলার সহ আটক করা হয় 5 জনকে। একজন চিকিৎসক দিয়ে চলছে 50 শয্যার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগী। চাপ সামলাতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও নার্সরা দিচ্ছেন ব্যবস্থাপত্র। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, তবে চিকিৎসকের জায়গায় রোগী দেখছেন অন্য স্টাফ। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একজন চিকিৎসক কর্মরত। তিনি আবার একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অথচ 50 শয্যার এই হাসপাতালে মেডিকেল অফিসার থাকার কথা 16 জন। 15টি শূন্য পদে নতুন করে 4 জনের পদায়ন হলেও একজনও যোগদান করেননি। রোগীর চাপ সামলাতে চিকিৎসা সেবা দিচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও নার্সরা। বোচাগঞ্জে যে হিসাবে রোগীর চাপ, সেই হিসাবে আমাদের মানে ডক্টর সংখ্যা অনেক কম। আমরা যেটুকু পারতেছি 5:30 পাশে আমরা সেবা দিয়ে যাচ্ছি। সরকার কাছে এটা অনুরোধ থাকলো, যদি এখানে ডাক্তার কিছুদিন দেয় তাহলে বেশি ভালো হয়। চিকিৎসক সংকটে চরম দুর্ভোগে এলাকাবাসী। টেকনিশিয়ান এবং নার্স দিয়ে এমবিবিএস এর কাজ পরিচালনা করতেছেন। আমি আসছি আমার 2টা বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য, কিন্তু এখানে দেখতেছি কোনো ডাক্তার বর্তমানে নাই। একজন আসে যাও, লোক সংখ্যা বেশি, কাকে দিবে প্রেসক্রিপশন দিতে পারতেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো সমাধান মেলেনি বলে জানায় স্বাস্থ্য বিভাগ। এই মুহূর্তে আমাকে একা চালাতে হচ্ছে হসপিটাল, যেখানে আমি রোগীদের কতটুকু সেবা দিতে পারবো একজন মানুষ হিসাবে, যেখানে আমার অফিসিয়াল কাজের বাইরেও আমাকে কাজ করতে হচ্ছে। সকালবেলা রাউন্ড দিয়ে রোগী দেখা সহ রোগীর ছুটি লেখা। সেক্ষেত্রে আমি ইমার্জেন্সিতেও মাঝে মধ্যে যাচ্ছি, 2-1টা ইমার্জেন্সি পেশেন্ট যেগুলো বেশি ক্রিটিক্যাল সেগুলো, বাকিগুলো বা আউটডোরে চিকিৎসা সেবা আসলে এখন ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষের তথ্য মতে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৈনিক 3 থেকে 400 রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, দিনাজপুর। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউসের নেতানিয়াহু ট্রাম্প বৈঠকে। এ সময় বাইরে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ হয়। এর মধ্যে উপত্যকাটিতে চলছে ইসরায়েলি বর্বরতা। পাশাপাশি ইয়েমেনের সানায় মার্কিন ড্রোন হামলায় 4 জন নিহত হয়েছে বলেও জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। হোয়াইট হাউসের গেটে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের মধ্যেই ওভাল অফিসে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে নেতানিয়াহু জানান, গাজায় জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ চলছে। নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনাও হয়েছে, যা সফল হতে পারে বলে আশা ব্যক্ত করেন তিনি। এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে ভালো সঙ্গী বলে উল্লেখ করেন। আরেকটি যুদ্ধবিরতির পথে আগানোর চেষ্টা করছেন বলেও জানান। তবে গাজাকে গুরুত্বপূর্ণ ভূখণ্ড আখ্যা দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ট্রাম্পের মন্তব্য আবারও সমালোচনাকে উস্কে দিয়েছে। একই সঙ্গে তিনি আবারও ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়ে গাজাকে ফ্রিডম জোন বানানোর পরিকল্পনার কথা বলেন। যদিও গাজার বর্তমান অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। উপত্যকাটিতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি পশ্চিম তীরে অভিযানে ফিলিস্তিনি আমেরিকান কিশোর সহ কয়েকজনকে গুলি করে হত্যা করে তারা। নাদিম মারজান, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে হাই ভোল্টেজ মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। 2006 সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে দুদল। সেই আসরে শেষ 16 লড়াইয়ে 2 লেগ মিলিয়ে রিয়ালকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল গার্নার্স। এবার মৌসুমে লিগ শিরোপার রেস থেকে অনেকটা পিছিয়ে গেলেও চ্যাম্পিয়ন্স লিগে ভালো ছন্দে আছে মিকেল আর্তেতার দল। রাউন্ড অফ 16-এর ম্যাচে পিএসভিকে রেকর্ড 9-2 গোলে ব্যবধানে হারিয়ে শেষ 8-এ জায়গা করেছে গার্নার্স। অন্যদিকে লিগের সবশেষ ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার কাছে 2-1 ব্যবধানের হারের তিক্ততা পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়ন্স সেরা মানা হয় তাদেরই। 15 বার ইউসিএল জেতা দলটা শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদকে ট্রাইবেকারে 4-2 ব্যবধানে হারিয়ে শেষ 8-এর টিকিট নিশ্চিত করেছে। এছাড়া দুদলের মুখোমুখি সমীকরণে 3 বারের মুখোমুখি দেখায়
1-1 জয় পেয়েছে দুদল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজও বিক্ষোভ প্রতিবাদের ডাক। বাটা কেএফসিতে ভাঙচুর লুটপাটে জড়িতদের ধরতে অভিযানে পুলিশ, আটক অন্তত 49। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে 2500 জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি প্রতিনিধিরা খতিয়ে দেখছেন সুযোগ সুবিধা ও কর্মপরিবেশ। এবং রেমিটেন্সের রেকর্ড গড়ার পর রফতানিতেও সুবাতাস। অর্থ বছরের প্রথম 9 মাসে 10% বেশি বেড়েছে আয়। তৈরি পোশাক থেকে সিংহভাগ এলেও মুখ থুবড়ে পড়েছে পাট। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।